নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য পাঠ করব লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেরের মামি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ইউরোপ থেকে বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশর দেশ দেখতে গেলাম। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয় রাজগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠাতেই খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেব পূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীল নদ আজ সেই একই সঙ্গীতকে সমুদ্রের সন্ধানে ছুটে চলেছে। কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটি অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল, তা ভাবলে রহস্য বলেই মনে হয়। আজ যাদের মিশরীয় বলে ডাকা হয়, তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন এবং আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখলাম। মনটা কেমন উদাস হয়ে গেল। কানার্কের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলাম। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়াল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করল, তারপর আমার কাছে সরে এসে চুপি চুপি বলল, হুজুর, মামি কিনবেন? খুব ভালো মামি। সেকালকার নানা জিনিস কেনা ছিল আমার এক মস্ত ব্যতিক। মমি কাকে বলে সকলেই বোধহয় জানে। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না। শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসাইরিস হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না। কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলো তারা রেখে দিত। চূড়ান্ত বিচারের দিন ওসাইরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এইরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহেরই নাম মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমনই অসংখ্য মমি পাওয়া গিয়েছে। পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এইরকম মমি আজও দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও একটি মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। অনেকদিন থেকে আমারও একটি মমি কেনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছে যে মমিটা আমি কিনলুম, তার ভেতরে কিছু নতুনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি। মাথা 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না। দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এই হেসে খেলে চলে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলাম। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম।
অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস নিয়ে আমার বৈঠকখানি সাজানো। তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভেতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম। মা তোর এগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি তো ছি ছি, গেরস্তর বাড়িতে এসব কি এনে রেখেছিস এইসব বলতে লাগলেন। অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করল। কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আমার আর বৈঠকখানায় ঢুকতেই রাজি হতো না। আমি কিন্তু সমান অটল। সকলকেই বোঝাতে লাগলাম, কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই 20 শতাব্দীতে আর সে কাউকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। যখন মমিটা কিনেছিলাম তখন এই বামন মূর্তির 2 চোখ ছিল বন্ধ, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালে, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই। তবুও এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও কেমন মনটা খুঁত খুঁত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমাকে বুঝিয়ে দিল, জলবায়ুর পরিবর্তনের জন্যই এই ব্যাপারটা ঘটছে। জলবায়ুর পরিবর্তনে দরজা জানলার কাঠে যেমন ফাঁক হয়ে যায়, এও তেমনি আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা গেল বটে, কিন্তু দিন কয় পরে আরেক আশ্চর্যকাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনলাম বাইরের ঘর থেকে কিসের যেন শব্দ আসছে, যেন কেউ কোনো আলমারির কাঁচের ওপরে ঘন ঘন করাঘাত করছে। কি ব্যাপার, বৈঠকখানায় চোট্ট ঢুকলো নাকি? ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসলাম। সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরও জোরে একটা শব্দ হল। ঝনঝন করে যেন এক রাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলাম না। চোর ধরবার জন্য দ্রুত পায়ে বাইরের ঘরে গিয়ে হাজির হলাম। তাড়াতাড়ি আলো জ্বেলে দিলাম, কিন্তু আশ্চর্য, চোরটোর কিছুই দেখতে পেলাম না। কেবল গ্লাস কেসটা ভাঙা এবং বামনের মমিটা ঘরের মেঝের ওপর উপুর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলাম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলাম, হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাঁচের ওপর এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভেতরে আবার রেখে দিলাম। কাউকে ব্যাপারটা জানানো মনে করলাম না। যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। সত্যি সত্যি তা অসম্ভব। শরীরটা সেদিন ভালো ছিল না। সন্ধ্যার সময় রাত্রের খাবার দাবার সেরে নিয়ে বৈঠকখানায় সোফায় বসে বিশ্রাম করছিলাম। হঠাৎ দারোয়ান এসে জানালো একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিল। তাতে লেখা এমিন পাশা, কায়রো। অবাক হলাম, ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কাউকে তো আমি চিনি না। কেই এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যা হোক, দারোয়ানকে বললাম তাকে ভিতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনাও আমি করিনি। মাথায় সে প্রায় 6 ফুট উঁচু, তার ওপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ, একটা কমফর্টার দিয়ে তার প্রায় সারা মুখ ও গলা ঢাকা। তার ভেতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো চোখ এবং নাক ও গলার সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের। আগন্তুককে দেখেই
মনের ভেতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞেস করল, আর ইউ মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যাচ্ছে না। চোখ নামিয়েই আমি বললাম, প্লিজ বি সিটেড মিস্টার এমিন পাশা। আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি সবিস্ময় জিজ্ঞেস করলাম, আমার এতটা সম্মানের কারণ কি? এমিন পাশা সামনের টেবিলের ওপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, ইউ পজেস দ্য মমি অফ খামেন। খামেন? খামেন কি? খামেন ওয়াজ 400-year-old an Egyptian বামন পুরোহিত। মাস কয়েক আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসাইরাসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আর বেঁচে নেই। কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললাম, কিন্তু সেই মমিটা তো আমি টাকা দিয়ে কিনেছি। এমিন পাশা পকেট থেকে একতারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললাম, মমিটা বেচবো বলে আমি কিনিনি, টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা তার দুই কুনুই টেবিলের ওপর স্থাপন করে হাত দুখানা কপালের ওপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপরে আপনার কোনোই দাবি নেই। আমি হেসে বললাম, টাকা দিয়ে কিনে ওর ওপর যদি আমার দাবি না থাকে তবে কার দাবি আছে? অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন, মিস্টার সেন, ও মমির উপরে কোনো মানুষই কোনো দাবি নেই। মমি টাকা দিয়ে কিনবার জিনিস নয়। ওসাইরাস তাকে গ্রহণ করেছেন। আমি হেসে উঠে বললাম, কি বল? ওসাইরাস? সে তো সেকেলে রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের ওপর সোজা হয়ে বসে তিনি কর্কশ স্বরে বললেন, না, ওসাইরাস রূপকথার দেবতা নয়। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধকার ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসাইরাস হচ্ছেন সর্বশক্তিমান অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসাইরাস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারুরই মানুষের মৃতদেহের ওপর কোনো অধিকার নেই। আমি অবহেলা ভরে পড়লাম, বেশ, তাহলে ওসাইরাস নিজে এসে যেদিন দাবি করবেন আমি সেই দিন এই খামেনের মমি তাকে ফিরিয়ে দেব। এখন আপনি আসুন। এমিন পাশা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? বলেই তিনি এক টানে তার মুখের কমফর্টার আর মাথার টুপিটা খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃশ্য দেখল। এমিন পাশার কাঁধের ওপর সে মুখখানা জেগে রয়েছে। তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার ওপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে, আর চিবুক থেকে তেমনি রুক্ষ দাড়ি বুকের ওপর ছুঁয়ে পড়েছে। এই মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসাইরাসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। আর সেই সময় আমি এক অদ্ভুত বিভৎস
ও অমানুষিক কণ্ঠস্বর শুনতে পেলাম। খামেন, 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 জাগো, জাগো, তুমি আবার জাগো। যখন আমার জ্ঞান হলো, দেখলাম আমি সোফার ওপর শুয়ে আছি এবং মাথার কাছে বসে মা আমার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছে। সব কথা আমার ধীরে ধীরে মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভেতরে বামনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি ফিরে বললাম, মা, মা, এখানে এসে তুমি কাউকে দেখতে পেয়েছো? মা কিছুই বলতে পারল না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলাম। তার মুখে জানলাম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশা বা সেই মমির কোনো পাত্তাই পাওয়া গেল না। ঘরের মেঝেতে শুধু কুড়িয়ে পেলাম এমিন পাশার সেই টুপি, চশমা, কমফর্টার, জামা, ইজের ও একজোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি, না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল?